উনি অনেক সমস্যাগুলির কথা বললেন, সেগুলি আসলে সমস্যা প্রচুর চারিদিকে। তো এর মধ্যে একটা দুটা ভালো খবর যে নাই তা না, আমাদের যে রিজার্ভটা বিল্ড আপ হচ্ছে, যেটা একেবারে ইনফ্যাক্ট 2024-এর আগস্টে তো এটা 20 বিলিয়নের নিচে নেমে গিয়েছিল, এখন সেটা প্রায় $32 বিলিয়ন পৌঁছেছে। তো এটা একটা, এবং তারপরে এটা থ্যাঙ্কস টু রেমিটেন্সেস। ইনফ্যাক্ট এক্সপোর্ট গ্রোথটাও কিন্তু হ্যাঁ জুলাই থেকে মে পর্যন্ত নেগেটিভ -2%-এর মতো। তো এবং সারা বছরই ভোলেটাইল ছিল। তো এই যে আমরা রোবাস্ট এক্সপোর্ট গ্রোথ একটা দেখতাম, সেটা আমরা দেখতে পাইনি। তো রেমিটেন্সের উপর ভর করেই মূলত কিন্তু এই যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা বাড়ছে, এটা একটা। আরেকটা হচ্ছে যে কারেন্সি ফ্ল্যাকচুয়েশনটা অনেকটাই কমেছে, যদিও মাঝে মাঝে ওঠানামা করে। তো এগুলো একটা ভালো জিনিস, কিন্তু খেয়াল করতে হবে যে বিনিয়োগের কথা যখন বলছেন, আন্তর্জাতিকভাবে কোন ধরনের মেসেজটা যাচ্ছে বাংলাদেশ সম্পর্কে। আমি দুটো উদাহরণ দিচ্ছি যে কিভাবে বিশ্বের যাদের সাথে আমাদের অর্থনৈতিক লেনদেন হয়, যারা আমাদের অর্থনীতি নিয়ে অবজার্ভ করে তাদের। কিছুদিন আগে 12 থেকে 16 জুলাই IMF-এর যে টিম আসলো, তারা বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এসেছে, কারণ বাংলাদেশ সরকার আবার আরেকটা লোন নেওয়ার জন্য চিন্তাভাবনা করছে। তখন তারা এই বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছে, বাংলাদেশের অর্থনীতি পর্যবেক্ষণ করেছে। তারপরে তারা কি ধরনের একটা অবজারভেশন দিল, সেটা তারা বলল যে আমাদের বাজেটে কিন্তু জিডিপির প্রবৃদ্ধি 2027 অর্থ বছরে, চলতি অর্থ বছরে সরকার নির্ধারণ করেছে 6.5%। তো IMF বলছে যদি সংস্কার না করা হয়, যদি ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরে না আসে, যদি রাজস্ব বিভাগের সংস্কার না করা হয়, তাহলে কিন্তু এই প্রবৃদ্ধি আপনার 3.5% নেমে যাবে এটা, এবং মধ্যমেয়াদে 3%-এর নিচে চলে যাবে। তো এটা একটা বিরাট কঠিন বার্তা। কোথায় আমরা এক্সপেক্ট করছি 6.5%, যদিও আমি মনে করি যে এই চলতি অর্থ বছরে এই সরকারের আমাদের এই যে BBS অর্থাৎ বাংলাদেশ ব্যুরো, পরিসংখ্যান ব্যুরো, তারা বলছে 4.1% হবে, 26-এর কথা বলছি। অর্থ মন্ত্রণালয় বলেছে 5%। তো যদিও ধরুন 4%-এর কাছাকাছি হলো, সেখান থেকে 4 থেকে 6.5%, সেটা করতে গেলে কি পরিমাণ বিনিয়োগ লাগবে আপনার, কি ধরনের সেবা সার্ভিস, ব্যুরোক্রেটিক এফিসিয়েন্সি লাগবে, সেটা তো অনেক বিষয়। তো কিন্তু 5ও না, 4.5ও না, 3.5%-এ নেমে যাবে, এটা একটা বার্তা। এবং তারা বলছে যে এটা রিফর্মটা খুবই গুরুত্বপূর্ণ, এই দিকে তারা নজর দিচ্ছে। দ্বিতীয় আরেকটা বিষয়, S&P যারা ক্রেডিট রেটিং করে থাকে, তারা তাদের একটা আউটলুকে বলেছে, তারা রেটিংটা বাংলাদেশের জন্য ঠিকই রেখেছে, কিন্তু তারা বলছে বাংলাদেশের আউটলুকটা সামনের দিনে পজিটিভ থেকে নেগেটিভে নিয়ে গিয়েছে। এবং তারা সেখানে এই যে সমস্যাগুলির, আপনার এই ব্যাংকিং খাতের সমস্যা, রাজস্ব আহরণ, জ্বালানি, বাণিজ্য নীতি, এই সমস্ত সব কিছু তারা এই সমস্যাগুলিকে তুলে এনেছে। তো এগুলো তো বিনিয়োগকারীরা দেখছে। তো বিনিয়োগকারী কখন আসে? সে যখন দেখতে পায় যে তার সামনে কি আছে, সামনেটা আজকে, এবং আজকে থেকে সামনের দিনে কি হবে, 5-10 বছর, তারা তো আর 2-1 বছরের জন্য আসে না। তো ওই রকম আউটলুক যখন আসে, তখন তাহলে আমরা খুব একটা ভালো বিনিয়োগ আশা করতে পারছি না এখন আর কি, এখন এই ধরনের মেসেজ দিতে। অবশ্যই সরকার বলছেন, এবং বিভিন্ন জায়গায় আমরা পত্রপত্রিকায় দেখছি যে অনেকে আগ্রহ প্রকাশ করছে, উন্নত দেশগুলো, যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন, জাপান, অনেকেই বলছে যে বিনিয়োগ করবে। কিন্তু আসলে আমরা একটা কথা বলি না যে কেকের টেস্টটা যখন খাবো সেটাই আসলে তখনই বোঝা যাবে, যখন আসবে সেটাই হচ্ছে বোঝা যাবে যে কীরকম। আর সুযোগ সুবিধা আসলে বাংলাদেশে কিন্তু অনেক আগের থেকেই FDI বান্ধব পলিসি হয়েছে। হ্যাঁ, সেখানে একটু এদিক সেদিক করা যেতে পারে, আরও বেটার করা যেতে পারে, কিন্তু শুরুর থেকেই যখন পলিসিটা করা হয়েছে, তখন অনেক ধরনের সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয়েছে। আপনি বিনিয়োগ আকর্ষণ করতে গেলে দিতে হবে একটা যে ন্যাশনাল ট্রিটমেন্ট দিতে হবে, অর্থাৎ কিনা দেশীয় বাণিজ্যকে, দেশীয় প্রতিষ্ঠানকে আপনি যেই ধরনের সুযোগ দিবেন,
যারা বিনিয়োগ করতে আসবে তাদেরকেও সেই ধরনের সুযোগ দিতে হবে। সেগুলি দেওয়ার পরেও তারা কেন আসছে না? ওই যে একটা তো রাজনৈতিক স্থিতিশীলতা, কিন্তু স্থিতিশীলতা শুধু রাজনীতি না, অর্থনৈতিক স্থিতিশীলতা, এইটার স্টেবিলিটি কেমন হবে, তো ওই জিনিসগুলাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই জায়গাটায় আমরা যত দ্রুত আস্থাটা অর্জন করতে পারবো ততই। এখনও সেই আস্থাটা পূরণ করা যায়নি, এটাই আমাদেরকে এই বার্তাটা দিচ্ছে। আরেকটা বিষয় যে ব্যাংকিং খাতের কথাও, যে এই দুটা প্রতিষ্ঠানই বলছে যে ব্যাংকিং খাতের যে রিফর্মগুলা, একটা তো হচ্ছে ব্যাংকের এই যে এনপিএল খেলাপি ঋণের পরিমাণ এত বেশি, তারপরে কিছুদিন আগেই বাংলাদেশ ব্যাংকের যে স্টেবিলিটি রিপোর্ট 2025 আসছে, সেখানেও কিন্তু আরেকটা তথ্য যে এই যে ঋণ যখন খেলাপি হয়ে যায় তখন তো ওই মানি লোন কোর্টে অনেক কেস হয়, সেইখানে এই কেসগুলি কিন্তু অনিষ্পত্তি রয়ে গেছে, নিষ্পত্তি হয় না বছরের পর বছর। সেইখানে 1.82 লাখ কোটি টাকা আটকে আছে। তো এই টাকাটা কিন্তু ব্যাংকিং সেক্টরের বাইরে আছে। এটা যদি যেত, মানে নিষ্পত্তি হতো, এটার অর্ধেকও যদি আসতো এই ব্যাংকিং সিস্টেমে, তাহলে কিন্তু এই যে ব্যাংকের ক্যাপিটাল অ্যাডিকুয়েসিটা এটা আরও বাড়তো, তারল্যটা বাড়তো। তো তখন বিজনেসে আরও, এই যে এখন সুদের হার বেশি, তো তখন হয়তো সুদের হারটাও আরও একটু ফ্লেক্সিবল করা যেতে পারতো। ব্যাংকগুলো তাদের যখন লিকুইডিটি বেশি থাকে তখন তো চাহিদা অনুযায়ী, আসলে এটাও তো চাহিদা এবং সরবরাহের ভিত্তিতে নির্ধারিত হওয়ার ক্ষেত্রে, তো ওই ধরনের সমস্যাগুলি রয়েছে, যে ইনহেরেন্ট এই সমস্যাগুলি। এবং এই সমস্যাগুলি আমরা তো আজকে থেকে দেখছি না, বহু বছর থেকে। খুব দ্রুতই যে সমাধান হবে তা না, কিন্তু যেটা দ্রুত নেওয়া যায় সেটা হচ্ছে সিদ্ধান্ত এবং অ্যাকশন, সেটাই আমরা দেখতে চাই। এবং সেম ইস্যু হচ্ছে যে জ্বালানির ক্ষেত্রে গ্যাসের সংকটের ব্যাপারে, এবং বলা হচ্ছে যে গ্যাস সংকটটা সহসাই সমাধান হবে না, সিম্পল অ্যান্ড ক্লিয়ার। এটা আজকের মানে তড়িৎ কোনো সমাধান নাই, কিন্তু তড়িৎ যেটা সেটা হচ্ছে যে কিছু এদিক সেদিক করে আপনি এফিসিয়েন্সি বাড়ানো এবং সাশ্রয় করে, কিন্তু এগুলো করে যে ইন্ডাস্ট্রির যে চাহিদা সেটা তো পূরণ করা যাবে না। আমরা একটা মানে বেশ সমস্যার মধ্যে আছি, এবং একমাত্র সমাধান হচ্ছে যে বেশি দাম দিয়ে এলএনজি ইম্পোর্ট করা, যেটা কিনা আবার আপনার ফিসক্যাল স্পেসের উপরে প্রেশার ক্রিয়েট করছে। এবং ফিসক্যাল স্পেসের উপর প্রেশার ক্রিয়েট করলে সেটা কিন্তু আলটিমেটলি যে আপনার ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির মধ্যেও কিন্তু আসে। আপনি যখন অতি মূল্যে উচ্চ মূল্য দিয়ে কিনবেন, সেটা মূল্যস্ফীতির উপরে চাপ পড়বে, হাউসহোল্ড লেভেলে, ইন্ডিভিজুয়াল লেভেলে একটা নেতিবাচক প্রভাব পড়বে, এবং তারপরে সেটা আসলে ম্যাক্রো ইকোনমিক কিংবা সামষ্টিক অর্থনীতির মধ্যে সমস্যায় যাবে। ফিসক্যাল স্পেস, সরকারের তো ফিসক্যাল স্পেস কমে যাবে, সরকারের অন্য জায়গায় খরচ করার কথা, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, ওগুলাতে করার আসলে সুযোগও থাকবে না। তো এই বিষয়গুলি আসলে আমার মনে হয়। এবং আরেকটা বিষয়, এই সমস্যাগুলি কিন্তু একটা আন্তঃমন্ত্রণালয়, কোনো একটা একক মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের না শুধু, এটা একদিকে জ্বালানি মন্ত্রণালয়, কৃষি, বাণিজ্য, তারপরে হচ্ছে যে এই শিক্ষা, স্বাস্থ্য যদি কথা বলি, এই সমস্ত সবগুলোর সাথে আসলে ইন্টিগ্রেটেডভাবে আছে। সমাধানটাও আসলে ইন্টিগ্রেটেড ওয়েতেই করতে হবে। মিস্টার চৌধুরী, প্রাইভেট সেক্টর অ্যাডভাইজারি কাউন্সিলের আগের আলোচনায় উত্থাপিত 28টা বিষয় তুলে ধরা হয়েছিল, এবং সরকার বলেছে যে 21টি বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে। আমার প্রশ্ন যে আপনারা কি মাঠ পর্যায়ে সেই পরিবর্তনটা দেখতে পাচ্ছেন কিনা? কেউ কিন্তু আসলে দেখতে পায় নাই, এবং যারা এটার সাথে সম্পৃক্ত তাদের সাথে যখন কথা বলি, তারাও কিন্তু নিজেরই শিওর না আসলে কী কী ধরনের পদক্ষেপ। একটা হলো যে, যেটা আমি বললাম যে সরকারের কিন্তু মাইন্ডসেটটা খুব পরিষ্কার, দে ওয়ান্টেড টু হেল্প।